আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স নিয়েছো তারা মরেছো, ঠিক আছে। এইচএসসি 27 তোমরা যারা ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা। সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। কেন আমি এই কথাটা বলতেছি যে সায়েন্স নিয়েছো তো মরেছো, এই কথাটা কেন বলতেছি? কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের যে সায়েন্সটা এটা কিন্তু এসএসসি লেভেলের যে সায়েন্স, ঠিক আছে, এসএসসি লেভেলের যে সায়েন্স তার থেকে 10 গুণ বেশি বড় সিলেবাস। সুতরাং অতটাও সহজ না যতটা মনে করতেছ। কিন্তু তুমি যদি সঠিক প্রপার গাইডলাইন ফলো করো, যেটা আমি আজ শেয়ার করবো তোমাদের সাথে, ওইটা যদি ফলো করো তাহলে তোমার কাছে এটা পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা ক্লাসটা শুরু করি। এখানে আমি টোটাল যে কয়টা পয়েন্ট লিখে দিয়েছি, এই পয়েন্টগুলো তুমি যদি একটু ফলো করার চেষ্টা করো বা একটু বুঝে শুনে মান্য করার চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ তোমার ইন্টারমিডিয়েট লাইফের সায়েন্সের যে জার্নিটা এটা খুবই সহজ হবে। তাহলে চলো দেখে নিই। যে প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের যে সিলেবাস বিশাল, চাপ বেশি, এটা তোমাকে মেনে নিতে হবে। যে এসএসসি লেভেলে যা ছিল, ঠিক আছে, এসএসসি লেভেলে যা ছিল তার থেকে 10 গুণ বেশি তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে। তুমি 10 গুণ করলে যে আউটপুটটা পাবা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের লেভেলের সিলেবাস। এবং তোমার এইটা শেষ করতে গেলে তো অবশ্যই একটু চাপ মাথার উপরে আসবে। এইটা নেওয়ার ক্যাপাবিলিটি তোমার অর্জন করতে হবে, নাহলে তো তোমার জন্য সায়েন্স না, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। অনেকেই একটা জিনিস মনে করে যে প্র্যাকটিক্যাল মানে ঝামেলা, কিন্তু একটু জিনিস খেয়াল করো যে ইন্টারমিডিয়েট লেভেলে তোমার যা থিওরি পড়ানো হয়, ঠিক আছে, তোমার যা থিওরি পড়ানো হয় ওইটার উপরেই প্র্যাকটিক্যাল থাকে। সুতরাং আহামরি কঠিন কিছু না। এবং তোমার এই প্র্যাকটিক্যালে বাংলাদেশের মানে কলেজগুলোতে যে কলেজগুলো আছে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখা যায় যে 25 নাম্বার থাকে না প্র্যাকটিক্যালে, তোমার 25-এর মধ্যে 25ই পাওয়া যায়। আর অ্যাভারেজ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার একটু 24 করে বা হচ্ছে 23 করে পায়, ঠিক আছে। তাছাড়া এর নিচে নামে না। সুতরাং এইগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে। তো নেক্সট দেখি যে একটু অসাবধানতা মানেই জিপিএ তলানিতে। কেন এই কথাটা বলতেছি কেন? কারণ তোমার এখানে মোট 7টা সাবজেক্ট আছে। ইন্টারমিডিয়েটের সায়েন্সে কয়টা সাবজেক্ট আছে বলো তো? 7টা সাবজেক্ট আছে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তারপর ম্যাথ, এগুলো তো গুরুত্বপূর্ণ বেশি। তারপর বাংলা, ইংলিশ, আইসিটি তো আমাদের আছেই। এখন তোমার হচ্ছে একটু অসাবধানতা, সাপোজ তুমি একটু অসাবধানতা যে ফিজিক্স আমি পারি, আমি ফিজিক্স পড়বো না এখন, আমি হচ্ছে বায়োলজি পারি, বায়োলজি আমি এখন পড়বো না, পরীক্ষার আগের দিন পড়ে যাবো। বাট তুমি পরীক্ষার আগের দিন দেখলে যে সিলেবাস সব কিছু তোমার কাছে নতুন নতুন মনে হচ্ছে, তখন দেখবা যে তোমার এই যে একটু মানে হচ্ছে বেখেয়ালির জন্য তোমার জিপিএটা একেবারে ডাউন মারতেছে। তুমি হয়তো এসএসসি লেভেলে গোল্ডেন এ প্লাস পাইছো, এসএসসি লেভেলে ভালো একটা রেজাল্ট করেছো, বাট ইন্টারমিডিয়েট লেভেলে যে দেখবা যদি তুমি এই ধরনের মানে কার্যকলাপ করো তাহলে তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা অনেক ডাউন খাবে, ওকে। সুতরাং এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো যদি তুমি না করো তাহলে তোমার জন্য এই সায়েন্স সহজ হয়ে যাবে, ওকে। আমি নেক্সট চলে আসি। মুখস্থ আর বুঝে পড়ার দ্বন্দ্ব। এই জিনিসটা কেন বলতেছি যে মুখস্থ আর বুঝে পড়ার দ্বন্দ্ব? এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা যে তোমার হচ্ছে মুখস্থ জিনিসটা আছে শুধু বায়োলজিতে, বায়োলজিতে বেশি মুখস্থ জিনিস। আর বাদ বাকি তোমার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস হায়ার ম্যাথ, এই যে সাবজেক্টগুলো আছে এইগুলোতে কিন্তু তোমার কি বলতো, এইগুলোতে ক খ আছে মুখস্থ করার জন্য, কিন্তু ক খর বাইরে যা যা আছে সব কিছু কিন্তু তোমাকে থিওরি ভালো করে বুঝতে হবে, তোমাকে কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, তারপরে তুমি অ্যান্সার করতে পারবা। তুমি ওই মুখস্থ বিদ্যা দিয়ে এখন আর হবে না, যেটা এসএসসি লেভেলে চলতো, এসএসসি লেভেলে চলতো, বাট এখন আর ওইটা সম্ভব না, ওকে। তারপর দেখো যে সময়ের ঘোর সংকট। অবশ্যই তোমাকে একটা বিশাল সিলেবাস, ঠিক আছে, 2 বছরে শেষ করতে হবে। তোমার হাতে আছে 2 বছর, কিন্তু এখানে একটা সমস্যা আছে। মানুষ মনে করে যে 2 বছর মানে হচ্ছে ভাইয়া 24 মাস আমার কাছে সময় আসে, ঠিক আছে, 24 মাস সময় আছে। কিন্তু আসলে না, তোমার কাছে 24 মাস সময় নেই। তোমাদের সেশন শেষ হবে 18 মাস অথবা 17 মাসে। 17 মাস বা 18 মাসে তোমাদের কলেজ তোমাদেরকে বলে দিবে যে তোমরা এখন আর আমাদের স্টুডেন্ট না, তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রায় হচ্ছে পরীক্ষা দেওয়ার যোগ্য হয়ে গেছো। তখন তোমাদের আর হচ্ছে ওই যে বিদায় অনুষ্ঠান বা এই দিয়ে তোমাদেরকে পার করে দেওয়া হবে। এটা প্রত্যেকটা কলেজেই এরকম ঘটে, ঠিক আছে। এটা সেশন, এটা নর্মালিভাবে এইটাই হয়। 24 মাসে তোমার হচ্ছে শেষ হবে না, ঠিক আছে। আর যদি এই রিলেটেড কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি একটা ডেডিকেটেডভাবে ভিডিও তোমাদেরকে করে দিব যে সেশন কিভাবে তৈরি হয় বা সেশন জট কিভাবে লাগে। যদিও তোমাদের সেশন জট এখন জীবনেও লাগবে না, ওই তোমার লাগছিল হচ্ছে করোনার পর থেকে, ঠিক আছে, বাট এখন ঠিক হয়ে গেছে, এখন তোমরা ফুল সিলেবাস, ওকে। যাই হোক, তারপরে আমরা পয়েন্টে চলে আসি
যে সমাজ পরিবারের উচ্চ প্রত্যাশা, এইটার জন্য একটু সমস্যা হয়ে যায় সায়েন্সের স্টুডেন্টদের, যে সমাজ আর তোমার হচ্ছে পরিবার কি চায়, যে তুমি এসএসসি লেভেলে একটা ভালো রেজাল্ট করেছো, 5.00 পাইছো, বা হচ্ছে 4.50 প্লাস পেয়েছো, বা একটা ভালো রেজাল্ট করেছো, ঠিক আছে, এরকম একটা ভালো রেজাল্ট করেছো। এখন তোমাদের মেনটা এবার টার্গেট তোমাদের পরিবার বা সমাজ নিয়ে থাকে কি, যে ছেলে আমার বা মেয়ে আমার হচ্ছে ইন্টারমিডিয়েটেও হচ্ছে গোল্ডেনে প্লাস পাবে 5.00, এবং তারপরে সে কি করবে, তারপরে সে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবে, অ্যাডমিশন টেস্টে সে হচ্ছে বুয়েটা চান্স পাবে, বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভালো ইউনিভার্সিটি পাবে, বা হচ্ছে তোমার মেডিকেলে চান্স পাবে, এই জিনিসগুলা। এই কারণে তোমার মাথার উপর প্রেশার বেশি আসে এবং সমস্যার সম্মুখীন হও। কিন্তু তুমি যদি পরিবারকে খুব ভালোভাবে বুঝাও যে না, আমাকে প্রেশার দেওয়ার দরকার নাই, আমি আমার মতো রেজাল্ট করে আমার মতো আমি আমার ভবিষ্যৎটাকে গড়ে নিব, তাহলে আমার সমস্যা হবে না। বাট তুমি যদি তুমি বোঝাইতে না পারো, তাহলে কিন্তু সমস্যায় পড়ার জন্য প্রস্তুত থাকো, ঠিক আছে, ইন্টারমিডিয়েটে সায়েন্স নিলে। তারপরে দেখো যে আমি পরের পয়েন্টে চলে আসি, যে একটার চাপে আরেকটা পড়ে যায়, একটার চাপে আরেকটা পড়ে যায় কীভাবে, আমি একটু ক্লিয়ার করি জিনিসটা। সাপোজ তুমি ফিজিক্স পড়তেছো, ঠিক আছে, ফিজিক্স পড়তেছো, তুমি কেমিস্ট্রি পড়তেছো, তুমি বায়োলজি পড়তেছো, তুমি ম্যাথ পড়তেছো। এখন তোমার ফিজিক্সের টিচার খুব মানে বকাবকি করে তোমাদের পড়া না হইলে, কেমিস্ট্রির টিচার কিন্তু অত বকাবকি করে না, আবার তোমার বায়োলজির টিচার কিন্তু খুব বকাবকি করে, আবার ম্যাথের টিচার কিন্তু বকাবকি করে না। যার কারণে তুমি এই দুইটা সাবজেক্টে হচ্ছে তোমার কেমিস্ট্রি আর ম্যাথে দেখবা যে ঢিল হয়ে যাচ্ছে, আর যে টিচার বকাবকি করতেছে এই ফিজিক্স আর বায়োলজির ক্ষেত্রে, এইগুলো তুমি বেশি বেশি করে পড়তেছো, আর এই কারণেই তোমার রেজাল্টটা কিন্তু 19-20 হয়ে যায়। সুতরাং আমি বলবো এই ধরনের কোনো সিস্টেম করবে না তোমরা। চাপ সবগুলো সাবজেক্টেরই আছে, সবগুলো সাবজেক্টই গুরুত্বপূর্ণ, তোমার 60টা সাবজেক্টেই তোমাকে এ প্লাস পাইতে হবে, এই ধরনের মনোবল নিয়েই তুমি ভর্তি হবা এবং এই ধরনের মনোবল নিয়েই পড়াশোনা করবা। কোনো সাবজেক্টে কম গুরুত্ব দিবা, কোনো সাবজেক্টকে বেশি গুরুত্ব দিবা, এরকম দরকার নাই, ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে রাত জেগে পড়া যেন নিত্যদিনের রুটিন, এইটা অবশ্যই হবে তুমি যদি রাত জেগে পড়তে না পারো, কারণ তুমি দিনে সারা দিনে তুমি হচ্ছে কোচিং করবা, ঠিক আছে, তুমি ম্যাক্সিমাম পোলাপান তো কোচিংয়ে, কলেজ কলেজ আছে, কোচিং আছে, কলেজ আছে, এইগুলো করতে করতে দিন চলে যায়, তাই না, এগুলো করতে করতে দিন চলে যায় তোমাদের, তাহলে তো তুমি রাত্রে ছাড়া পড়ার সময় পাচ্ছ না। কিন্তু সাপোজ তুমি হচ্ছে রাত্রে পড়তে পারো না বা তোমার সমস্যা হয়, তাহলে আমি বলবো যে তোমার জন্য সায়েন্স না, তোমার সায়েন্স নেওয়ার দরকার নেই। বাট যারা পড়তে পারো, নিত্যদিনের রুটিন বানাই ফেলো, তাহলে হচ্ছে তোমার তোমার জন্য সায়েন্স, ওকে। আমরা নেক্সট চলে আসি, কোচিং প্রাইভেট ছাড়া কোনো টিকাই মুশকিল, এরকম একটা অবস্থা হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে এই কোচিং প্রাইভেটের ক্ষেত্রে একটা মানে ডেডিকেটলিভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অনলাইনে পড়াশোনা করবা। কেন বলতেছি অনলাইনে, অনলাইনে পড়াশোনা করলে তোমার এখানে খরচ কম আসবে, অবশ্যই খরচ কম আসবে, তোমার পরিশ্রমটা কম হবে, এবং তোমার কি হবে বলো তো, তোমার সময়টা বাঁচবে, ঠিক আছে, তোমার সময়টা বাঁচবে। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস তোমার যদি তুমি হচ্ছে সেভ করতে পারো, তাহলে তো তুমি একটা ভালো রেজাল্ট আউটপুট আনতেই পারবা। কিন্তু তুমি যদি অফলাইনে প্রাইভেট পড়তে যাও, অফলাইনে যদি প্রাইভেট কোচিং করতে যাও, তখন কিন্তু হিউজ পরিমাণে, সাপোজ তুমি 1 ঘন্টা ক্লাস করা, যদি 1 ঘন্টা কোনো টিচার ক্লাস করাবে না, 45 মিনিট পড়াবে তোমাদেরকে, 1 ঘন্টা তুমি ক্লাস করো অফলাইনে, তার মধ্যে আবার আধা ঘন্টা তোমার সময় লাগে, 30 মিনিট সময় লাগে তোমার হচ্ছে ওই কোচিংয়ে পৌঁছাইতে, আবার তোমার বাসায় আসতে সময় লাগে আরও 30 মিনিট, ওকে, আরও 30 মিনিট সময় লাগে তোমার বাসায় আসতে, আরও তুমি বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে আরও 10-20 মিনিট চলে যায়। দেখা গেলো যে একটা তুমি 1 ঘন্টার মানে প্রাইভেট পড়তে গিয়ে তোমার সময় নষ্ট হচ্ছে 3 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো সময়। তোমার সাবজেক্ট কয়টা বলো তো, 60টা। এখন 60টা সাবজেক্টে যদি তোমার 3 ঘন্টা বা 2.5 ঘন্টা করে, তুমি 3 ঘন্টা করে হিসাব করো, তাহলে 3×7=21 ঘন্টা, ভাই তোমার দিন রাত মিলেই তো 24 ঘন্টা, তুমি 21 ঘন্টা তুমি কীভাবে যদি এই নষ্ট করো, তুমি নিজে কখন প্র্যাকটিস করবা, নিজে কখন পড়বা, সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি অনলাইনে ট্রাই করো, অনলাইনে করলে তুমি ইচ্ছা মতো তোমার যখন খুশি তখন পড়তে পারবা, আর এভরিথিং সব ক্লিয়ার রাখতে পারবা। ওকে, আমরা নেক্সট চলে আসি, যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং না হলে তুই কি করবি, এইটা তোমাদের মানে বাড়ির সব থেকে একটা প্রধান প্রশ্ন হবে এইটা, যে তোর যদি মেডিকেলে না হয়, তোর যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে তুই কী করবি। বিষয়টা হচ্ছে বাসায় একটু বোঝাতে হবে যে মেডিকেলে পড়লেই সব কিছু না, আবার ইঞ্জিনিয়ারিং পড়লেই সব কিছু না, ঠিক আছে, এর বাইরেও কিছু সেক্টর আছে। অনেকেই ইন্টারমিডিয়েটে এসএসসি লেভেলে ডাবল গোল্ডেন নিয়েও তোমার ব্যবসা বাণিজ্য করে, তারা কি হচ্ছে না খেয়ে থাকে নাকি, হ্যাঁ, এটা বাসায় একটু বুঝাইতে হবে, ঠিক আছে, একটু বুঝাইতে হবে, একটু বাবা মার সাথে কথা বলতে হবে, নয়তো সমস্যায় পড়ে যাবা। যাই হোক, তারপরে হচ্ছে সব সাবজেক্টে আলাদা কোচিং দরকার, অবশ্যই কথা, হ্যাঁ অবশ্যই দরকার, কিন্তু এই জিনিসটা অনলাইনে, ঠিক আছে, এই জিনিসটা অনলাইনে দরকার, এই জিনিসটা অনলাইনে ট্রাই করবা, কারণ অফলাইনে করতে গেলে তোমার
অনেক সময় নষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে। এই জন্য ওই কাজ ভুল করেও করবা না যে অফলাইনে পড়তে। তুমি 2025 সালে এসে অফলাইনে পড়া হচ্ছে বোকামি। হ্যাঁ, তুমি কি কি পড়তে পারো? তুমি ম্যাথ সাবজেক্টটা পড়তে পারো, তুমি হচ্ছে বাংলা না, এখানে আমি ইংলিশ বলি, যে ইংলিশ সেকেন্ড পেপারটা পড়তে পারো। তারপরে হচ্ছে এই দুইটার বাইরে আর কিছু তোমার পড়া লাগে না। ফিজিক্স কেমিস্ট্রি তুমি অনলাইন থেকেই করে নিতে পারবা। বাংলা তারপরে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, তারপরে হচ্ছে আইসিটি, সব তুমি হচ্ছে অনলাইনে করে নিতে পারবা। কিন্তু ম্যাথ আর ইংলিশ সেকেন্ড পেপারটা আমি মনে করি যে পার্সোনালি তুমি হচ্ছে অফলাইনে যে ব্যাসে পড়ো, তাহলে এটা তোমার জন্য বেটার হবে। অ্যাজ এ সিনিয়র হিসেবে তোমার সাথে শেয়ার করলাম, বাকিটা তোমার দায়িত্ব। তারপরে পয়েন্টে চলে আসি যে ফাঁকা সময় নেই, মানসিক শান্তি নেই। এই যে ফাঁকা সময় নেই ভাই, আমি একটা কথা বলি তোমাকে। যেমন আমরা 5 ওয়াক্ত যখন নামাজ পড়ি, ঠিক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের মধ্যে কি আমরা গল্প করতে পারি? না। বিষয় হচ্ছে নামাজ যেমন যে আমাদের ইবাদত, পড়াশোনাটা করাটাও তেমনই ইবাদত। পড়াশোনার মধ্যে তুমি যদি ফাঁকি দাও, একটু মানসিক শান্তি খোঁজো, বা পড়াশোনার মধ্যে যদি তুমি একটু চিল মুডে কিছু করতে চাও, এটা তো উচিত না, তাই না? পড়াশোনা করাও ইবাদত। সুতরাং এর মধ্যে তুমি স্টুডেন্ট লাইফে চিল করতে পারবা না। স্টুডেন্ট লাইফ শেষ করতে হবে, তারপরে তুমি চিল করতে পারবা। তারপরেও চিল নেই আসলে। তুমি একটা সার্কেলিং একটা পয়েন্টের মধ্যে ঘুরতেছো। তুমি যদি বাড়ির বড় ছেলে হয়ে থাকো বা মেজো ছেলে হয়ে থাকো, যাই হয়ে থাকো না কেন, তুমি যদি মেয়ে হও তাহলে বিষয়টা আলাদা। বাট তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমার পরিবারে কিছুদিন পরে তোমার দায়িত্ব নিতে হবে। তোমাকে ওই চিল মুডে সব কিছু চিল করে বেড়ালে তো হবে না। সুতরাং আমি বলবো যে ফাঁকা সময় থাকবে না ইন্টারমিডিয়েটে। আর যদি সায়েন্স নাও তাহলে তো কোনোভাবে থাকবে না, এবং মানসিক শান্তি অতটাও পাবা না, ঠিক আছে? যদি পড়াশোনাকে আপন করে নাও তাহলে ওইটাই তোমার মানসিক শান্তি হবে। আবার জন্য কেউ মানসিক শান্তির জন্য আবার প্রেম করতে যায় না, তাহলে কিন্তু যেটুকু আছে সেটুকু দূর হয়ে যাবে। ওকে, অ্যাজ এ সিনিয়র হিসেবে বললাম। রোজ রোজ নতুন কনসেপ্ট আর হচ্ছে পুরানো কনসেপ্ট ভুলে যাবা। নতুন নতুন কনসেপ্ট তো শিখতে হবে, কারণ কনসেপ্টের শেষ নাই। কারণ তুমি ফিজিক্সের 2টা বই, কেমিস্ট্রির তোমাদের 2টা বই, তারপরে হচ্ছে এখানে আমি বলি যে বায়োলজির তোমার 2টা বই, তারপরে হচ্ছে ম্যাথের 2টা বই। সুতরাং কনসেপ্টের এখানে মানে ঘাটতি থাকবে না। কনসেপ্ট শত শত হাজার হাজার আছে, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে থাকতে হবে, এবং অবশ্যই রিভিশনটা দিতে হবে নিত্য নতুন। তুমি সাপোজ সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন পড়াশোনা করবা, আর তুমি বাকি 1 দিন রাখবা যে দিন রিভিশন দিবা। তুমি যদি হচ্ছে স্মার্ট রুটিন তৈরি করতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি ইনশাল্লাহ তোমাদেরকে একটা ডেডিকেটেডভাবে ভিডিও বানিয়ে দিব যে কীভাবে স্মার্ট রুটিন তৈরি করতে হয়। আমি রুটিন তৈরি করে দিব না, আমি তোমাকে শেখাবো যে কীভাবে রুটিন তৈরি করতে হয়। ওই রুটিন তৈরি করলাম, ফলো করলাম না, এই রকম রুটিন আমি তৈরি করা কখনো শেখাবো না। আমি তোমাকে সেইটাই শেখাবো যেটা তুমি নিজের মতো করে বানাতে পারবা এবং ফলো করতে পারবা। ওকে, আমরা পরের পয়েন্টে চলে আসি। এখানে পরের পয়েন্টে আমি কি দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষক ক্লাসে বোঝায় না। তুমি যদি এই আশায় বসে থাকো যে ভাইয়া আমি কলেজে উঠে আমার কলেজের টিচার যা পড়াবে তাই পড়বো, হ্যান ত্যান হাবি যাবি, ভাই তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। কারণ এখানে শিক্ষক তোমাকে কলেজে কখনোই আহামরি ভালোভাবে পড়াবে না, কারণ বাংলাদেশের 90% কলেজেই টিচাররা ভালোভাবে পড়ায় না। বাকি 10% কলেজ আছে তারা ভালোভাবে পড়ায়, তাদের রেজাল্টও ভালো। বাট কলেজের টিচাররা তেমন একটা পড়ায় না, কারণ তারা কোচিং সেন্টার চালায়। সেই কোচিং সেন্টারে ভর্তি হলে বা সেই প্রাইভেটে ভর্তি হলে তোমাকে ভালোভাবে পড়াবে, তাছাড়া না। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসি যে পড়ার মানসিকতা থাকলেও ফলাফল হয় বিপরীত। অবশ্যই তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো বা সায়েন্স নিয়ে থাকো ইন্টারমিডিয়েট লেভেলে, তাহলে দেখবে যে পড়াশোনার মন মানসিকতা আছে তোমার, কিন্তু রেজাল্ট আসতেছে বিপরীত। কেন? কারণ তোমার বাড়ি থেকে বকা দিবে, হেই করবে সেই করবে। তুমি এই যে 7টা প্রাইভেট যদি অফলাইনে করতে যাও, তাহলে তোমার শরীর ক্লান্ত হয়ে পড়বে, মন ক্লান্ত হয়ে পড়বে, সব একটা হজবরল সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি যে এটা অফলাইনে না পড়ে অনলাইনে পড়াশোনা করো, তোমার মন মানসিকতাকে ঠিক রাখো, তাহলে দেখবা যে ফলাফলটা বিপরীত না হয়ে তুমি যেরকম চাচ্ছ ফলাফলটা সেরকমই হবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। আর যদি তোমাদের এই কলেজ অ্যাডমিশন বা কলেজে ভর্তি নিয়ে, বা তুমি সায়েন্স নিয়ে বা ফিজিক্স কীভাবে পড়বা, কেমিস্ট্রি কীভাবে পড়বা, এই রিলেটেড কোনো ভিডিও চাও বা কোনো বিষয় তোমাকে জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ইনশাল্লাহ আমি সাহায্য করার চেষ্টা করব। যে কোনো বিষয় তুমি আমাকে জানাতে পারো। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো যে ভাই আমার এরকম সমস্যা হচ্ছে, আপনি সমাধান দেন। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।